দেখে শুনে জেনে বুঝে পরিকল্পিতভাবে জুলাই বিপ্লবীদের উপর গণহত্যা চালিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং দলীয় নেতারা। ফাঁস হওয়া বিভিন্ন অডিও ভিডিওতে যা স্পষ্ট হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়েও দেখা গেছে তার প্রতিফলন। কতটা বেপরোয়াভাবে আন্দোলনকারীদের উপর গণহত্যা চালানো হয়েছে তা জানাতে ২১-এর চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ। গুলি করে করে লাশ নামানো লাগছে, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকি ডিজাইন। একটা গুলি করি, একটা মরে, একটা আহত হয়, ওইটাই শুধু যায়, বাকি একজনও যায় না। এই বাক্যটিতে স্পষ্ট হয়েছে পুলিশ গুলি করে আন্দোলনকারীদের হত্যা করছে এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তাতে সায় দিচ্ছে। এটা স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। নয়তলা থেকে টার্গেট কইরা কইরা গুলি করতেছে, গুলি করার পরে ওর এখান থেকে গুলি কইরা মানে উল্টে পড়ে গেছে, গুলি খায়। পুলিশের গুলিতে নিহত হওয়ার অনেক ভিডিও আন্দোলন চলাকালে এবং পরে প্রকাশ হয়েছে গণমাধ্যমে, ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গুলি খাইছে একটা। সাইদের বুকে গুলি চালানোর দৃশ্য চোখে ভাসে সবার। নিরস্ত্র সাইদ যখন দেশ রক্ষায় বুক পেতে দেন, তখন আইনের রক্ষক পুলিশ হয়ে ওঠে ভক্ষক। 18 জুলাই সাভারে পুলিশের এপিসি কার থেকে এমআইএসটির মেধাবী শিক্ষার্থী ইয়ামিনের আহত দেহ টেনে নেয়ার দৃশ্য নাড়িয়ে দিয়েছে বিবেককে। ভয়ে নিজের গ্রামের বাড়িতে সন্তানের মরদেহ নিতে পারেনি পিতা মহিউদ্দিন। আল্লাহ বিচার করতেছে, আল্লাহ বিচার শুরু করে দিয়েছে। আন্দোলনে পানি বিলিয়ে এবং গুলিতে শহীদ হয়ে আলোচিত মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এমন অনেক মুগ্ধ সাইদ ইয়ামিনরা প্রাণ হারিয়েছেন সে সময়, আহত হয়েছে হাজারো। জুলাই আন্দোলন দমাতে সরকার, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানা যায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে। সেখানে জুলাইয়ের বর্বরতা ফুটে ওঠে। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন দমনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় ১৯ জুলাই থেকে প্রায় প্রতি রাতে নিয়মিত কোর কমিটির মিটিং হতো। মিটিংয়ে স্বরাষ্ট্র সচিব, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবি প্রধান হারুনুর রশিদ, র্যাবের ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদ, ডিএমপি কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, এনটিএমসির ডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান ও ডিজিএফআই প্রধান উপস্থিত থাকতেন। সাবেক পুলিশ প্রধান জবানবন্দিতে আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজে তাকে জানান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আন্দোলন দমন করার জন্য মরণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত হয়। জুলাই বিপ্লব চলাকালে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা স্পষ্ট হয়েছে তারই কথোপকথনে। কথা বলছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সে সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। সেখানে উঠে আসে আন্দোলনের চিত্র। সন্ত্রাসীরা তো বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন সময় ঘুরতেছে, এখন কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না। তো না করতেছে, আমরা আমার ব্যবস্থা নিচ্ছি। সচিবালয় একবার আক্রমণ করছে, আপনি জানেন না? না, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী তো এখানে আছে। সচিবালয় কয়েকবার ওরা আক্রমণ করে। রাতে যদি আবার কোথাও কোথাও বিভিন্ন সংবেদনশীল বাসা বাড়িতে আক্রমণ করে, তাহলে তো রাত্রিবেলা সব ভিজিলেন্স থাকবে এবং আচ্ছা ঠিক আছে, আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি। প্রকাশ পায় আন্দোলনকারীদের দমাতে নানা কূটকৌশল। ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকড়াও করলে ওদের না, ওটা বলা হয়ে গেছে, ওটা র্যাব, জিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কটা পারবো ধরে ফেলে। সবচেয়ে ভয়ঙ্কর আন্দোলনকারীদের হত্যা করতে সরাসরি নির্দেশ দেওয়ার কথা জানান শেখ হাসিনা। মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা, আমাকে সরাসরি বললো থানার দিকে। হ্যাঁ, তোকে পাঠায় দিই র্যাবে। জি, তবে আপনার নির্দেশনা লাগবে। উনি এখনো না, আমার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। তাও হবে বহুমুখী। যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জবানবন্দিতেও বলেছেন, আন্দোলন দমনের উদ্দেশ্যে এক পর্যায়ে হেলিকপ্টারের মাধ্যমে আন্দোলনকে নজরদারি, গুলি করা ও ভীতিকর পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে গোপন পরিকল্পনা করা হয়। ডিজি র্যাব ব্যারিস্টার হারুনুর রশিদের পরিকল্পনায় এই অপারেশন পরিচালনা করা হয়। আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে কথোপকথনে উঠে আসে কারফিউ সহ রাজনৈতিক দল নিয়ে আন্দোলনের ইস্যু। মানে কারফিউটা মানে এমন হবে যে ঘর থেকে বেরোলেই অ্যারেস্ট করবে, গুলি হবে না, এটা আপনার আমার ভিতরে গুলি নাই, কিন্তু সেনাবাহিনীর ভাবটা এমন হবে
কঠোর মানে কঠোর একেবারে। তো যেটা বলছো ওটা ঠিক, যে ওই ভাব ওই এটা থাকতে প্রেশারটা থাকতে হবে। আর কি উঠে গেলে 1 লক্ষ লোক ঢাকা দখল করবো, আমরা বসবো। না আসলে আমি যে জেলা ওরা জেলা আসবে, আমাদের জেলা থেকে লোক আসতে চাচ্ছে, আমরা ঠিক আছে হ্যাঁ, এটা আমার দরকার, আমি মনে করি এটা কারেক্ট। উঠে আসে জঙ্গি কার্ড খেলার কৌশলও। কারফিউ যেদিন রিল্যাক্স হবে সেই দিনই মিছিলের নগরী হয়ে যাবে একেবারে। আমি এটা স্কুলে দিতে বলছি যে তোমার ছাত্ররা সব ঘরে ফেরো, গার্জিয়ানকে বলছে এখানে কিন্তু জঙ্গি হামলা হচ্ছে। হ্যাঁ, জঙ্গি হামলাই হয়েছে। আপনি সন্ত্রাসী জঙ্গি এই কার্ডটা খেলবো আমরা এখন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সময়ের উপাচার্যের সাথে শেখ হাসিনার কথোপকথনে উঠে আসে আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের অংশ নেয়ার বিষয়। প্রত্যেক হল থেকে তো ছেলে মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। এখন তারা রাজু ভাস্কর যে 4-5 হাজার ছেলে মেয়ে জমা হয়েছে, মল চত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে। পরিষ্কার কথা বলে দিচ্ছি, ওই যে আগে একবার করছে ওরকম একটা প্রস্তুতি, লাঠি ছোটা নিয়ে বের হয়েছে। হ্যাঁ, লাঠি ছোটা দিয়ে বেরোলে হবে না। আমি পুলিশ এবং বিজিবি সে বলছে একদম অ্যালার্ট থাকতে। শিক্ষার্থীদের পরিণতি রাজাকারদের মতো হবে বলেও জানান শেখ হাসিনা। তারা রাজাকার হইতে চাইছে তো, তাদের সবাই রাজাকার। জি জি, বলতেছে আমরা সবাই রাজাকার। এইভাবে রাজাকারের তো ফাঁসি দিচ্ছে বা তোদের তাই করবো, একটা ছাড়বো না, বলে দিচ্ছি। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, দলীয় নেতাকর্মী এবং পেশাদার অপরাধীদেরও ব্যবহার করা হয়েছে আন্দোলন দমাতে। তেমন চিত্র ফুটে ওঠে শেখ হাসিনা এবং জাহাঙ্গীর কবির নানকের কথায়। যেটা ডিস্টার্বিং এলিমেন্ট বলো, আমি এবার একটা থাকবো না, সব সাফা করবো। একদম এবার ছাইকা ফেলতে হবে। আমি তো বলছি ওই যে কুইল বস্তিতে সবগুলি যে ওখানে ঠুসে ওখানে থাকে, তোমার এই বিহারি বস্তিতে থাকে, আবার কিছুই নেই, সব জায়গায় একটু সার্চ করো। জি আপা, সার্চ করা, জি আপা, ব্লক রেড করতে হবে, জরুরি অভিযান। সেটাই চলতেছে এখন, সেটা চলতেছে। কিন্তু সেই সাথে একজন সামরিক কর্মকর্তাকে সরাসরি গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। শুরুতেই কিন্তু শুরুতেই বলে দেবো, ধাওয়া দেবে, ভিতরে গলিতে থাকবে, জমা হয়। গণমাধ্যমকে নিয়ন্ত্রণেও কম যাননি তিনি। আন্দোলন চলাকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সাথে কথায় সেই চিত্র পাওয়া যায়। হয়েছে কি, আমি বিএনপি জামাত জোট কথাটা যেটা বলছি, সন্ত্রাসীরা ওই টাকাটা দিয়ে আমার বাকিটুক কথা বলতেছে, আপনারা চার্জ দেন, এতটুকু কেটে করে দিতে। আজকে এগুলো কাটলে তোদের ইয়ে বন্ধ করে দেবো, বিদ্যুৎ বন্ধ করে দেবো। এমনকি গণমাধ্যম কর্মীকে ঘুষ দেওয়ার কথাও বলেন তিনি। হাদিয়া দে দো। ঠিক আছে, ওটা আমি মাথায় রাখছি, আজকে ডাইকে আমি বলছি, আমি সব মাথায় রাখতেছি। নিজেদের ক্ষমতা পোক্ত করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নেতাকর্মীদের অস্ত্র হাতে নামিয়েছিলেন আন্দোলন দমাতে। এত কূটকৌশল আর হত্যাযজ্ঞ চালিয়ে যখন কুলাতে পারছিলেন না, তখন তার স্বজনদের পালাতে সহায়তা করেন শেখ হাসিনা। ফজলে নূর তাপসের সাথে কথোপকথনে পাওয়া যায় সেই চিত্র। তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, কি বাবা, আমি একটু সিঙ্গাপুর যেতে যাচ্ছিলাম। হ্যাঁ, যাবো না কেন? একটু কাউকে ইমিগ্রেশনে বলা যাবে নাকি? ফ্লাইট এখনই ছেড়ে দিবে। হাজারো নেতাকর্মী যখন মাঠে পরাস্ত হচ্ছিলেন, তখন তাদের কথা চিন্তা না করেই পরিবার সহ পালিয়ে যান শেখ হাসিনা। আগে নিজেরা নিরাপদ হয়ে পালাতে বলেন কাছের কিছু লোককে, যার প্রমাণ মেলে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা আর সালমান এফ রহমানের কথায়। ভাইয়া। হ্যাঁ ভাই, সালাম। আপনি কই? আমি আমার বাসায়। থাকেন না? থাকবো না। হ্যাঁ, ঠিক আছে। ফোন না করতে পারলেও আল্লাহ যদি বাঁচায় রাখে কথা হবে। তোমরা অন্য জায়গায় চলে গেছো, আপাও গেছে। জি ভাই। আমরা যদি বাইর হইতে পারি আমরা বের হয়ে যাবো। আনিসুল হককেও বের করে ফেলিস সাথে। হ্যাঁ হ্যাঁ। যদিও শেষ রক্ষা হয়নি আনিসুল হক এবং সালমান এফ রহমানের। গ্রেপ্তার হন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। শেখ হাসিনা যে হত্যার নির্দেশ দিল তা বাস্তবায়ন করলো কারা, তা জানবো একটি বিরতির পর। স্বাগত ২১-এর চোখে। আন্দোলন দমনে শেখ হাসিনা যেসব নির্দেশনা দেয় তা বাস্তবায়ন করে তার দোসররা। এবার জানতে চাই তাদের ভূমিকা। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সাবেক আইজিপি জানান, সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, জাসদ নেতা হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন মরণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার আন্দোলনকে নির্মূল করার জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ এবং উস্কানি দিতেন। দেশব্যাপী এত অধিক সংখ্যায় মানুষ মারা যাওয়ার পরেও তারা তাদের উস্কানি বন্ধ করেননি কিংবা প্রধানমন্ত্রীকে থামতে বলেননি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের ফোনালাপ এটি। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। ওবায়দুল কাদের অন্য জেলা থেকে লোকজন এনে রাজশাহী বিশ্ববিদ্যালয় দখলের নির্দেশ দেন। সিটি এবং আশেপাশের জেলা চাপাই নওগাঁ এইসব জায়গা থেকে লোকজন এনে পারা যায় না, শহর আছে কিন্তু ইউনিভার্সিটি ওরা দখল করে। এদিকে কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দখলের নির্দেশ দেন। কুমিল্লায় ওই যে ইউনিভার্সিটিটা টেক ওভার করতে সিবি ছাত্র দল ঢুকে গেছে। হ্যাঁ, আপনাকে বলছে বিষয়টা। ওবায়দুল কাদের এবং দলের নির্দেশ মতো আওয়ামী লীগ কর্মীরা অস্ত্র হাতে নেমেছিল, সেই ছবি ও ভিডিও এসেছে বিভিন্ন মাধ্যমে। নারায়ণগঞ্জের শামীম ওসমানের অস্ত্র হাতের ভিডিও দেখেছে সবাই। তবে ওবায়দুল কাদেরের সাথে ফোনালাপে উঠে আসে হত্যাযজ্ঞে অংশ নেয়ার স্বীকারোক্তি। ওরা থানা অ্যাটাক করতে গেছিল, পুলিশ কিছু করতে পারতেছিল না, সাহায্য চেয়েছে, আমাকে হাতে অস্ত্র নিতে হয়েছে। আন্দোলন দমাতে টাকা ঢালে আওয়ামী লীগ, তার যোগান আসে বিভিন্ন খাত থেকে। কোনো কোনো ফোনালাপে টাকা না থাকার কথাও উঠে আসে। তার একটি মির্জা আজম এবং ওবায়দুল কাদেরের ফোনালাপ। কাউন্সিলের মধ্যে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত, আরো এর জন্য টাকা দরকার। সালমান তো বললেও পাঠাবে। সালমান এফ রহমানের সাথে ওবায়দুল কাদেরের ফোনালাপে আবার আসে টাকার প্রসঙ্গ। আমি দেখি চেষ্টা করবো আজকে পাঠিয়ে দিতে পারি কিনা। পেশি শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে এবং টাকা দিয়েও আন্দোলন দমাতে পারেনি। তখন শামীম ওসমানের মতো প্রভাবশালীর কণ্ঠেও হতাশার কথা শোনা যায়। আমাদের নারায়ণগঞ্জে যেটা বর্তমান অবস্থা, প্রশাসন আছে বলে মনে হচ্ছে না। সমন্বয়কদের ধরে নিয়ে আন্দোলন দমাতে চাইলেও তা আসলে আগুনে ঘি ঢালে। ডিবি কার্যালয়ে তাদের খাওয়া দাওয়ার ছবি প্রচার আরো হিতে বিপরীত হয়। এ নিয়ে সরকারের উপর মহলে সৃষ্টি হয় প্রতিক্রিয়া। এতে ভাতের হোটেলের হারুনের সাথে টানাপোড়েন হয় ওবায়দুল কাদেরের। আবার খাওয়াই ওই ছবি কেন? না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। ফোনালাপে জানা যায় তাকে গোপনে ট্রান্সফারও করা হয়। এখন স্বরাষ্ট্রমন্ত্রী আমারে কমিশনারে বলে দিচ্ছে আমার বদলি করা লাগে, আমি আমার বদলি করে দিচ্ছি। আমার অপরাধটা কি স্যার? আব্দুল্লাহ আল মামুন জবানবন্দিতে বলেন, কোর কমিটির বৈঠকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের আটকের সিদ্ধান্ত হয়। ডিজিএফআই এবং ডিবি প্রধান হারুনুর রশিদকে আটক করার দায়িত্ব দেওয়া হয়। সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহার করার জন্য টেলিভিশনে বিবৃতি দিতে বাধ্য করা হয়। ডিবি প্রধান হারুনুর রশিদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের গভীর সম্পর্ক ছিল। আসাদুজ্জামান খান হারুনকে জিন নামে ডাকতেন। ফাঁস হওয়া এসব অডিও কিভাবে পাওয়া গেল তা জানাবো আরও একটি বিরতির পর। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ২১-এর চোখে। রাষ্ট্রীয় মদদে চালানো জুলাই যজ্ঞের যারা শিকার হয়েছেন, এবার তাদের কথা শুনতে চাই। জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছেন তাদের পরিবার বয়ে বেড়াচ্ছে যন্ত্রণা। ছোট্ট শিশু রিয়া গোপের পরিবার এতটাই ভেঙে পড়েছে যে বিচার পর্যন্ত চান না মা এবং দাদি। আমার ঘরটা ভাই শূন্য করে দিয়ে গেছে, আমার ঘর তেনে দিয়েছে, আমার ঘর পুরো অন্ধকারে। ছোটবেলা থেকে আন্দোলনের প্রতি একটা ক্ষোভ ছিল, এই কোটা সংস্কার আন্দোলনে বিশেষ করে। কোটার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুলে ভর্তি হতে না পারায় আলিফ আহমেদ সিয়ামের ক্ষোভ ছিল ছোট থেকেই। ৫ আগস্ট দুপুরে সাভারে গুলিবিদ্ধ হয় আলিফ, মারা যায় ৭ আগস্ট। দেখি বলে উঠে যখনই মাথা উঁচু করছে তখনই সাথে সাথে আমার বাবার গুলিটা এখান থেকে লেগে পিছন থেকে বের হয়ে যায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী শাহিন ছিল পরিবারের সব। মায়ের কান্নায় ভর করছে অসহায়ত্ব। ওর কথা কইয়া সারা জীবনও শেষ করতে পারবো না। আমি সংসার চালানোর লেগে এমন কোনো কাজ নাই না করছে, অন্য করে কি করতে পারবো। ভাইয়ের শোকে কান্নায় সান্ত্বনা মাহমুদার। জানান আলামিনকে হারিয়ে অভাবে শহর ছেড়েছে পরিবারের অন্যরা। ভাই নাই, আমার সবাই মৃত্যু সান্ত্বনা দিয়ে গেছে। একমাত্র ছেলে ইমন হোসেন আকাশকে হারিয়ে রাজধানী ছেড়ে শরীয়তপুরে ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে বেবি। আমার একটাই সন্তান, আমার আর কোনো সন্তান নাই। এমনই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাই বিপ্লবে শহীদদের পরিবার। জুলাই বিপ্লবে বিভিন্ন সংঘর্ষে দৃষ্টি হারায় ৫ শতাধিক মানুষ। এর মধ্যে ৯০% ছাত্র, যাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। এর বাইরে আছে বিভিন্ন পেশার মানুষ। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১৭ জুলাই থেকে সেবা নিতে আসে ৯২৯ জন মানুষ। সহিংসতা ও সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে ভর্তি হয় ৭৭৫ জন। এর মধ্যে সংক্রমণের ঝুঁকি এড়াতে ২১ জনেরই কেটে ফেলতে হয়েছে হাত কিংবা পা। এত কল রেকর্ড ফাঁস হলো কিভাবে? আসলে নিজের গড়া ফাঁদেই আটকে গেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা।
5 আগস্টের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের শীর্ষস্থানীয় অনেকের কল রেকর্ড ফাঁস হওয়া শুরু করে, যেখানে জুলাই বিপ্লবে তাদের ভূমিকা স্পষ্ট হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজে এসব এভিডেন্স হিসেবে ব্যবহার হচ্ছে। প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম, দেশীয় গণমাধ্যমের পাশাপাশি বিদেশি মিডিয়া এসব কল রেকর্ড প্রচার করছে। তারা বলেছেন যে হ্যাঁ, এই জুলাই গণঅভ্যুত্থানের পিরিয়ডে বাংলাদেশে সাধারণ নিরীহ ছাত্র জনতার উপরে সরকার কর্তৃক নিপীড়ন নির্যাতন পরিচালিত হয়েছে, যার ফলশ্রুতিতে 1400 ছাত্র জনতা নিহত হয়েছে, প্রায় 25,000 ছাত্র জনতা আহত হয়েছে। প্রশ্ন হচ্ছে এসব কল রেকর্ড ফাঁস হলো কিভাবে? সেই বিষয়ে আমরা জানতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে। কথা বলি এসব কল রেকর্ড নিয়ে, যিনি নিবিড়ভাবে কাজ করছেন সেই তানভীর হাসান জোহার সাথে, যিনি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। কথা হয় প্রসিকিউটর গাজী এইচ তামিমের সাথেও। জানান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC থেকে পেয়েছেন এসব কল রেকর্ড। শেখ হাসিনা নিজের ফাঁদে নিজেই আটকা পড়েছেন বলেও জানান তারা। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, এটা তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনের একটি সংস্থা, যেটার প্রধান ছিলেন জিয়াউল হাসান। ওনার দায়িত্ব ছিল যে প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশনে মানুষের কল রেকর্ড করা। তো এটা প্রধানমন্ত্রী বা উনি যাকে মনে করতেন যে অমুক অমুকের ফোন রেকর্ড করা দরকার, উনি তাদের ফোন নাম্বার ওখানে ইনসার্ট করে রাখতেন, তাদের ফোন অটোমেটিক্যালি রেকর্ড হতো। আরেকটি বিষয় হলো যে এই রেকর্ডগুলো কিন্তু অনলাইন ফোনগুলো রেকর্ড হতো না, শুধুমাত্র সিমে যে কথোপকথনগুলো হতো সেগুলো রেকর্ড হতো। দেখেন, 18 তারিখের ফোনটা রেকর্ড হয়েছে, তার মানে 18 তারিখে কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে তাপস সাহেবের সাথে প্রধানমন্ত্রী মোবাইল ফোনে কথোপকথন করেছেন, সেটা অটোমেটিক্যালি রেকর্ড হয়েছে। তো প্রধানমন্ত্রীর ফোন কি রেকর্ড হতো? আসলে না। প্রধানমন্ত্রী তার নাম্বার নিশ্চয়ই রেকর্ডিংয়ে দেবেন না, ওইখানে মূলত তাপস সাহেবের ফোন নাম্বারটা ইনসার্ট করা ছিল। এই তাপস সাহেবের ফোন নাম্বারটা ইনসার্ট করা এবং মোবাইল ফোনে যখন কথোপকথন হয়েছে, অটোমেটিক্যালি তাপস সাহেবের ফোনটা রেকর্ড হয়েছে। সেখানে যেহেতু প্রধানমন্ত্রী কথা বলছেন, এই জন্য ওনার ফোনটাও রেকর্ড হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে তারা আসলে মেনলি ফোনটাই ব্যবহার করেছে, এবং যার কারণে আসলে প্রকৃতির নিয়মেই তাদের কৃতকর্মগুলো রেকর্ড হয়েছে। এবং তারা এতটাই আত্মবিশ্বাসী ছিলেন, তারা মুঠোফোনে এই অপারেশনাল প্ল্যানগুলো রেকর্ড হচ্ছে, তারা নিজেরাও সাবেক প্রধানমন্ত্রীর কাছে সংশয় প্রকাশ করা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী বলেছেন যে এতে কোনো সমস্যা নেই। তার মানে তারা অতি আত্মবিশ্বাসী ছিলেন যে আসলে তাদের কিছুই হবে না। তারা জানান, বাধ্যবাধকতা না থাকলেও কল রেকর্ডগুলো সিআইডিতে ফরেনসিক করা হয়েছে। আলাদা করে ফরেনসিক করেছে বিদেশি গণমাধ্যমও। তবে মামলা চলমান থাকায় এ বিষয়ে বক্তব্য দেয়নি সিআইডি। ট্রাইব্যুনালের কাছে যদি মনে হয় একটা ভয়েস শুনে যে এটা জেনুইন ভয়েস অফ দি প্রাইম মিনিস্টার অথবা জেনুইন ভয়েস অফ দি অ্যাকিউজড, তাহলে ওনারা এটাকে এভিডেন্স হিসাবে নিতে পারেন। তারপরেও আমরা যেন কোনো প্রশ্ন না থাকে, সকল প্রশ্নের ঊর্ধ্বে যেন আমরা মামলাটা প্রমাণ করতে পারি, সেজন্য আমরা ফরেনসিক করেই জমা দিয়েছি। বিশ্বের অন্যান্য কান্ট্রিতেও যদি এটা পুনর্নিরীক্ষা করা হয়, সন্দেহভাবে একই জিনিস প্রমাণিত হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিবিসি, আল জাজিরা, এয়ারশট এবং টেক গ্লোবাল, তারা কিন্তু আমাদের পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকে যে সকল তথ্যপত্রগুলো আসছে সেগুলো তারা কিন্তু ফরেনসিক করেছে, এবং ফরেনসিক করে তারা বলেছে এটা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন না, সম্পূর্ণ স্বাভাবিক একটি কল রেকর্ড। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কল রেকর্ডটা আমরা অফিসিয়াল পদ্ধতিতেই NTMC থেকে আমরা সংগ্রহ করেছি। প্রসিকিউশনের হাতে শেখ হাসিনা সহ তার দোসরদের আরও আমলনামা আছে জানিয়ে তারা বলেন, বিদেশি গোয়েন্দাদেরও ব্যবহার করা হয়েছে জুলাই আন্দোলন দমনে। তারা জানান, একে একে প্রয়োজনীয় সব তথ্য উপস্থাপন করা হবে আদালতে। নিষিদ্ধ ছাত্র সংগঠনের সাবেক নেতাদের সাথে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থারা এই ছাত্র আন্দোলনকে নির্মূল করার জন্য বিশেষ নির্দেশনা, বিশেষ এনক্রিপ্টেড গ্রুপ খোলা হয়েছে, এবং সেই বিশেষ সংস্থা নির্দেশিত আমরা পাণ্ডুলিপিগুলো, নির্দেশিকাগুলো জব্দ করেছি, যেটা সিআইডিতে ফরেনসিক আছে। তদন্তের স্বার্থে আমরা এইটুকু আপনাদেরকে বলতে পারছি। সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আরও বেশ কয়েকজন তৎকালীন প্রভাবশালী নেতা বা মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চলছে। আমরা যে তদন্তে বা যার বিরুদ্ধে যে এভিডেন্সটা অ্যাপ্লিকেবল, আমরা তার বিরুদ্ধে সেই এভিডেন্সটাই ট্রাইব্যুনালে দিব। দর্শক, শেষ করব, তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই। আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, আমরা তুলে আনব খবরের ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়
প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। হোয়াটসঅ্যাপ করুন, কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন 019721212221 এই নম্বরে। দর্শক, সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই 21-এর চোখের কাজ। চোখ রাখুন 21-এর চোখে।